আসসালামু আলাইকুম। আলিফ প্রথম বর্ষ সেশন 2020-21 এর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমাদের এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি ক্লাস হয়েছে। সেখানে আমরা বিশ্বগ্রাম এর ধারণা বা বিশ্বগ্রাম কি, এর সুবিধা অসুবিধা, বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদানসমূহ এগুলো পড়েছিলাম। আজকে এই অধ্যায়েরই অর্থাৎ বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান যে আমরা অনেকগুলো ছিল, যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে থেকে আমাদের প্রথম ক্লাসে আমরা শুধুমাত্র যোগাযোগ এই বিষয়টার উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা এই বিশ্বগ্রাম ধারণার যে প্রধান উপাদানগুলো এগুলোর মধ্য থেকে কর্মসংস্থান এবং শিক্ষায় ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির কতটুকু ভূমিকা রয়েছে এই বিষয়ে পাঠদান করব বা আলোচনা করব। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো অনুধাবন করতে পারবে বা যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কর্মসংস্থান ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কতটুকু তা ব্যাখ্যা করতে পারবে এবং শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা
শিখব তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কতটুকু। প্রথমেই আমরা জেনে নিব কর্মসংস্থানটা কি আসলে, বা কর্মসংস্থান কাকে বলে, এটুকু আমরা প্রথমে জেনে নিব। কর্মসংস্থানের সংজ্ঞাটা আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি বোর্ডে, যে কর্মসংস্থান কি। কর্মসংস্থান এর অর্থ হলো কর্মসংগ্রহ বা চাকরির যোগান। কর্মসংস্থান এর অর্থ হলো কর্ম বা কর্মসংস্থান এর অর্থ হলো কর্ম বা চাকরির যোগান, অর্থাৎ দৈনিক, সাপ্তাহিক বা মাসিক বা চুক্তি ভিত্তিতে পরিশ্রমের বিনিময়ে বা পারিশ্রমিকের বিনিময়ে নিয়মিত কাজ করার দায়িত্বকে কর্ম, কাজ বা চাকরি বলে। সুতরাং সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি। দৈনিক, সাপ্তাহিক, বা মাসিক দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা চুক্তিভিত্তিক দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা চুক্তি ভিত্তিক বা চুক্তি ভিত্তিতে লিখলে সংখ্যাটা সুন্দর হবে। পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার দায়িত্বকে কাজ বা চাকরি বলে। এই কাজ বা চাকরি বা কাজ সংগ্রহ করার যে ব্যবস্থা, এটাকে কর্মসংস্থান বলে। করার ব্যবস্থাকে কর্মসংস্থান বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জেনে নিলাম যে কর্মসংস্থান কি। কর্মসংস্থান এর অর্থ হলো কর্ম বা চাকুরির যোগান, অর্থাৎ দৈনিক, সাপ্তাহিক
মাসিক বা চুক্তি ভিত্তিতে পারিশ্রমিকের বিনিময়ে নিয়মিত কাজ করার যে দায়িত্ব, এই দায়িত্বকে কর্ম, কাজ বা চাকুরি বলে। আর এই কর্ম বা কাজ সংগ্রহ করা, এই ব্যবস্থাটাকে বলা হয় কর্মসংস্থান। সুতরাং আমরা জানলাম কর্মসংস্থান কী জিনিস। এখন আমরা জানব যে কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির কতটুকু ভূমিকা রয়েছে, বা কোন জায়গায় জায়গায় তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ হয়ে কোন কোন জায়গায় আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, বা আমাদের কোন কোন জায়গায় চাকরি বা কাজ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে আমাদের দেশে উচ্চশিক্ষার হার অনেক বেড়েছে, পাশের হারও বেড়েছে। শিক্ষিত হচ্ছে অনেক যুবক, কিন্তু শিক্ষা জীবন শেষে অনেকেই হতাশায় ভোগে, কারণ তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় না। আর এই যে হতাশা, এই হতাশা থেকেই কিন্তু এই বেকার যুবক শ্রেণী বিভিন্ন দুর্নীতি, চুরি, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি গর্হিত কাজ যেগুলো আছে, এগুলোর সাথে তারা সংযুক্ত হয় বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে পড়ে। আমাদের দেশে বেকারের সংখ্যা বর্তমানে প্রায় 27 লক্ষ। আর এই যে 27 লক্ষ বেকার যুবক, এর অধিকাংশই কিন্তু উচ্চশিক্ষিত। সুতরাং এই বিশাল পরিমাণ উচ্চশিক্ষিত বেকারদেরকে বাদ দিয়ে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়ন করা অনেকটাই অসম্ভব। সুতরাং এই বেকার শিক্ষিত যুবকদেরকে যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার, ইন্টারনেটে দক্ষ করে তোলা যায়, তাহলে কিন্তু তাদের এই বেকার সমস্যাটা চলে যায় এবং আমাদের দেশেরও অনেক বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। শিক্ষার্থী বন্ধুরা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদিতে যদি দক্ষ হওয়া যায়, তাহলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। কারণ বর্তমান বিশ্বগ্রাম ব্যবস্থায় অদক্ষ মানুষের কর্মসংস্থান করা খুবই কঠিন, কিন্তু যারা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ, এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু বিশ্বব্যাপী সর্বত্রই রয়েছে। কারণ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়নের জন্য এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে থাকে। সারা বিশ্বে এই সমস্ত লোকের চাহিদাও রয়েছে অনেক বেশি। বিশ্বগ্রামের আশীর্বাদে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই পৃথিবীর অন্য যে কোনো দেশের অনলাইন ভিত্তিক কাজ করে দেওয়ার জন্য নিয়োগপ্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তার প্রয়োজন যে বিষয়টা, সেটা হলো তাকে শিক্ষিত হওয়ার সাথে সাথে সে যদি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহারে দক্ষ হয়, অর্থাৎ কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি বিষয়ে যদি সে দক্ষ হয়, তাহলে কিন্তু সে ঘরে বসেই অন্য দেশের তোমার চাকরিতে সে নিয়োগপ্রাপ্ত হতে পারে, অর্থাৎ অন্য দেশের কাজ সে দেশে বসেই করতে পারে। বিশ্বজুড়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে উন্মুক্ত হয়েছে কিন্তু কর্মসংস্থান। অর্থাৎ এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা আমাদের ঘরে বসে বিশ্বের যে কোনো দেশের কাজ করতে পারছি, অর্থাৎ কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বিমা, মাল্টিন্যাশনাল কোম্পানি, মোবাইল কোম্পানি, বিভিন্ন অফিসেও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুততার সাথে টাকা প্রদানের জন্য
এই যে মোবাইল ব্যাংকিং সেবা আমাদের দেশে চালু হয়েছে, এখানেও কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। আর এটা কিন্তু সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণের কারণেই। অর্থাৎ এখানে কর্মসংস্থান তাদেরই হচ্ছে যারা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অনেক বেশি দক্ষ। তারাই কিন্তু এই সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাংক, বিমা, অন্যান্য জায়গায় তোমার চাকরির সুযোগ পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে তথ্য প্রযুক্তির সম্প্রসারণের কারণে বা আমাদের দেশে এটার ব্যাপকতা লাভের কারণে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। ইন্টারনেট সেবা পাওয়ার জন্য ই ব্যাংকিং সেবার ক্ষেত্রেও কিন্তু অনেক কর্মসংস্থান, এটা আমরা আমাদের চোখে পড়ার মতো বা এটা লক্ষণীয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে কর্মসংস্থানের কথা যখন আমরা বলবো, তখন একটি বিষয় উল্লেখ অবশ্যই করা দরকার, এবং যে বিষয়টা বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় বা পপুলার, সেটি হলো আউটসোর্সিং। আউটসোর্সিং কী জিনিস, এটা প্রথমে আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা প্রথমেই জেনে নিব যে আউটসোর্সিং কী জিনিস। এটার সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। প্রথমেই আমরা জেনে নিব আউটসোর্সিং কী জিনিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বে কর্মসংস্থানের জন্য এখন আর অফিসে বা কর্মক্ষেত্রে যাওয়ার প্রয়োজন হয় না, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অফিসে অবস্থান করারও প্রয়োজন হয় না। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই পৃথিবীর যে কোনো জায়গায় তোমার স্বাধীন মতো, তোমার ইচ্ছে মতো যে কোনো সময় তুমি কাজ করতে, অনলাইন ভিত্তিক কাজ করা যায়। আর এই যে কাজ, অনলাইন ভিত্তিক কাজ করা, এটাই মূলত আউটসোর্সিং। তারপরে আমি আরও ভালো করে আউটসোর্সিংয়ের সংজ্ঞাটা বলছি, যে ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে, ভালো করে মনে রাখতে হবে, ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট সময় ও অর্থের বিনিময়ে দেশে বা বিদেশের কোনো নির্দিষ্ট কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হলো আউটসোর্সিং। আমি আবার বলছি, ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থের বিনিময়ে দেশ বা বিদেশের কোনো নির্দিষ্ট কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হচ্ছে আউটসোর্সিং। আর এই আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি তুমি তোমার কর্মসংস্থানের সৃষ্টি করতে চাও বা কেউ চায়, তাহলে তাকে কিছু বিষয়ে দক্ষ হতে হবে। সে বিষয়গুলো কি? অর্থাৎ এজন্য তোমাকে যেই বিষয়গুলো দক্ষ হতে হবে আউটসোর্সিংয়ের জন্য, সেটি হলো প্রোগ্রামিং ভাষা, তারপরে ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং, ছবি অ্যানিমেশন, সফটওয়্যার তৈরি বা পরীক্ষণ, গেমস তৈরি, তারপরে মাল্টিমিডিয়া, 3D অ্যানিমেশন, ছবি সম্পাদনা, কারিগরি সেবা ও অনুবাদ ইত্যাদি যে কোনো একটি বিষয়ে যদি তুমি দক্ষ হও, তাহলে কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে তুমি তোমার চাকরির ব্যবস্থা করে নিতে পারো। এখানে একটি বিষয় উল্লেখ করে রাখি, যে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে
একটু দেরিতে হলেও আউটসোর্সিংয়ের কাজ শুরু হয়েছে এবং সরকার যদি এই আউটসোর্সিং প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করে তাহলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো অন্যান্য শিল্প প্রতিষ্ঠান এর মতো বা তার চেয়েও বেশি কিন্তু আমাদের এই খাতটা এগিয়ে যাবে। সুতরাং আউটসোর্সিং বিষয়টা হয়তো তোমরা অনুধাবন করতে পারছো। আর অনলাইন আউটসোর্সিংয়ের সাথে একটি শব্দ খুবভাবে পরিচিত বা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেটি বিষয় না বললেই নয়, আর তা হলো ফ্রিল্যান্সিং। যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার, অর্থাৎ যারা আউটসোর্সিংয়ের কাজ করেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সাররা সাধারণত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানে বা কোনো শিল্প প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদীভাবে তারা সংযুক্ত হন না বা চুক্তিবদ্ধ হন না। তারা তাদের ইচ্ছের স্বাধীনভাবে কাজ করেন এবং ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে বাংলাদেশে সহ বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম ভিত্তি হিসেবে কিন্তু এটা ইতিপূর্বেই প্রকাশ পেয়েছে। এছাড়া আমাদের দেশের বিশেষ করে শিক্ষিত যুবকরা বা ছাত্রছাত্রী যারা আছে ওরা যদি পড়াশোনার পাশাপাশি তাদের পড়াশোনার ব্যয়ের খরচ কিছুটা সংগ্রহ করার জন্য কিন্তু এই আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে পারে, আর ওরাই অনেকেই এর সাথে যুক্ত অলরেডি হয়েছে। সুতরাং এই প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানটি আমাদের দেশের বেকারত্ব কিন্তু অনেকটাই হ্রাস করছে। বর্তমানে তরুণরা, আমাদের দেশের যারা তরুণ ছাত্র সমাজ আছে এরা অনেকেই মোবাইল অ্যাপস তৈরি করেও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। সুতরাং এটুকুই আমরা জানলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভূমিকা রেখেছে বা কতটুকু ভূমিকা রেখেছে। এরপরে আমরা আমাদের শিখন ফলে আরেকটি বিষয় লিখেছিলাম যে শিক্ষা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটুকু ভূমিকা রেখেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আজকে লেখাপড়ার কাজে তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যম যেমন ইন্টারনেট, বিভিন্ন অ্যাপস, সিডি, ইবুক ইত্যাদি ব্যবহার করছো। এগুলো ব্যবহার করার ফলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন অনেকটা সহজতর হয়েছে, অনেকটা ব্যয় সাশ্রয়ী হয়েছে। কারণ তোমরাও হয়তো অনেকেই এই ইন্টারনেট, তারপরে বিভিন্ন অ্যাপস, ইবুক এগুলো ব্যবহার করে ঘরে বসেই কিন্তু তোমার পাঠ সহায়ক অনেক বই তোমরা পড়তে পারো, পাঠ সহায়ক অনেক তথ্য তোমরা পেতে পারো। কারণ ঘরে বসেই কম্পিউটারে ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের বই তুমি এখানে বসে পড়তে পারছো এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বস্তু বা তথ্য এগুলো কিন্তু ঘরে বসেই শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছে। আবার অনেকে তোমার বহু নির্বাচনী অনলাইন ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষা দিয়ে তার মেধাটাকে কিন্তু সে যাচাই করে নিচ্ছে। পাশাপাশি অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন খ্যাতিনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও কিন্তু শিক্ষার্থীরা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারছে, যার ফলে তারা খুব সহজেই অনেক বিষয় শিখে নিতে পারছে বা জ্ঞান অর্জন করতে পারছে। এছাড়া ছোট ছোট ছেলেমেয়েরা কম্পিউটার ব্যবহার করেও কিন্তু তাদের লেখাপড়াগুলো খুব সহজেই শিখতে পারছে। কারণ আজকাল পাঠ উপযোগী অনেক বিষয়ে তোমার
চলমান ছবি এবং তার বর্ণনা দিয়ে অনেক সিডি পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের দেশের ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের জন্য অনেকটা সহায়ক হচ্ছে এবং অনেকটা আনন্দদায়কও। এছাড়া তোমরা জানো আমাদের দেশের যে এই যে আধুনিক কালের শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র তৈরি বলো, পরীক্ষার উত্তরপত্র যাচাই বলো, তারপরে পরীক্ষার ফলাফল তৈরি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু কম্পিউটার এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কারণ একসময় আমরা দেখতাম যে পরীক্ষার ফলাফলটা পরীক্ষা দেওয়ার অনেক দিন পরে, 3 মাস 4 মাস এরকম পরে পরীক্ষার ফলাফলটা প্রকাশিত হতো, কিন্তু আজকাল দেখা যায় নির্ধারিত সময় অর্থাৎ 60 দিন বা তারও কম সময়ের মধ্যে আমাদের ফলটা প্রকাশিত হয়। এগুলো কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণেই সম্ভব হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আইসিটির প্রয়োগ অনেক ব্যাপক, বিস্তৃত এবং সম্ভাবনাময়। আইসিটি নির্ভর পাঠদানের বা আইসিটি নির্ভর শিক্ষার ধাপ যদি বলি আমি, তাহলে এখানে এই ধাপগুলোকে 3টি ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপটি যদি আমি বলি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটি ডিজিটাল ল্যাব থাকে এবং এর সমস্ত বইগুলো যদি পিডিএফ ফরম্যাটে থাকে, তাহলে আর এরপরে শিক্ষার্থী বসার স্থান বা তার টেবিল বা বেঞ্চে যদি একটি ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার থাকে, তাহলে কিন্তু শিক্ষার্থীকে বই নিয়ে আর শ্রেণীকক্ষে আসতে হবে না। সে শ্রেণীকক্ষে প্রবেশ করেই কম্পিউটার অন করে তার পড়াশোনা শুরু করবে এবং এর মাধ্যমে কিন্তু সে সমগ্র বিশ্বের শিক্ষার্থীরা কি শিখছে সে ইচ্ছে করলে সেটাও যাচাই করে নিতে পারে বা ইচ্ছে করলে সে এটি দেখে নিতে পারে। এটি ছিল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টতা। এরপরে শিক্ষকদের কথা আমি যদি বলি, বিশ্বগ্রাম ধারণায় একজন শিক্ষকের প্রধান দায়িত্বই হচ্ছে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতা সৃষ্টি করা এবং কারিকুলাম এবং প্রযুক্তির সমন্বয় সাধন করা। এটা যদি করা যায়, আর একজন শিক্ষক প্রযুক্তির কল্যাণে একই সময়ে সে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা দিতে পারে। যেমন আমরা এই যে অনলাইন ক্লাস নিচ্ছি, আমাদের এই পেজে ঢুকে তোমরা দেখছো, তোমাদের সাথে সাথে আরও যদি অন্য দেশের কোনো শিক্ষার্থী এটা দেখে, তাহলে কিন্তু আমাদের এই ক্লাসগুলোর আউটপুট বা ফলাফল তারা উপভোগ করতে পারে। সুতরাং একজন শিক্ষক তার ফেসবুক, টুইটার বা ব্লগ ইত্যাদিতে লিখবে এবং প্রতিটি শিক্ষকের যদি একটি ব্যক্তিগত ওয়েবসাইট থাকে, আর এই ওয়েবসাইটে যদি সে তার লেকচারগুলো আপলোড করে, তাহলে কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থাকে যদি, আর সরাসরি লাইভেও যদি যুক্ত না থাকে, তাহলে পরবর্তীতে সে তার সুবিধা মতো সময় কিন্তু এগুলো ডাউনলোড করে শিখে নিতে পারবে। এটা ছিল শিক্ষকের সাথে সংশ্লিষ্টতা। এরপরে আইসিটির নির্ভর পাঠদানের তৃতীয় ধাপ যদি আমি বলি, সেখানে হবে শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থীরা শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই যে শিখবে তাই নয়, সে কিন্তু কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন, মোবাইল, পত্রিকা ইত্যাদি যে কোনো উৎস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তাকে শেখার জন্য এখন আর নির্দিষ্ট সময়ে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়াটা কিন্তু এখন আর বাধ্যতামূলক না, বা সে না গিয়েও এগুলো শিখতে পারে। তার সাথে যদি, অর্থাৎ একজন শিক্ষার্থীর সাথে যদি ইন্টারনেট থাকে আর মোবাইল ফোন থাকে বা কম্পিউটারের সাথে সে যদি সংযুক্ত থাকে, তাহলে কিন্তু
সেই কম্পিউটারে ক্লিক করার সাথে সাথে দেখবে যে তাকে অনেক শিক্ষক শিক্ষা প্রদানের জন্য বসে আছে। সুতরাং একজন শিক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোমার পত্রিকা, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, কম্পিউটার, ব্লগ ইত্যাদির মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য এবং এগুলো শিক্ষকের সাথে আলোচনার মাধ্যমেও, অনলাইনের মাধ্যমে আলোচনা করেও কিন্তু সে অনেক কিছু শিখে নিতে পারে। সুতরাং এগুলো ছিল শিক্ষার্থীর সাথে, অর্থাৎ আইসিটি নির্ভর পাঠদানের তৃতীয় ধাপে শিক্ষার্থীদের সাথে এতটুকু ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিশ্বগ্রাম ধারণার দুটি অন্যতম উপাদান, একটি ছিল কর্মসংস্থান আর একটি ছিল শিক্ষা, অর্থাৎ কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কতটুকু ছিল, আর শিক্ষা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কতটুকু, বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা শিক্ষাক্ষেত্রে কতটুকু উপকৃত হতে পারি। এটুকুই ছিল। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আশা করি তোমরা আমাদের সাথে আবার যুক্ত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।